সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে অন পেজ এসইওর আমরা থিওরি দেখছিলাম, অর্থাৎ যে অন পেজ এসইওর আমরা যে পর্বগুলো দেখছি। তো অন পেজ এসইওর ক্ষেত্রে আমি যে ধারাবাহিক টিউটোরিয়াল দেব, তো বলেছিলাম আপনাদের যে ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো দেব এবং প্রথমে থিওরিগুলো আমরা দেখব, তারপর প্র্যাকটিস সেশনে যাব এবং প্র্যাকটিসের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজগুলো করবেন। তো গত ক্লাসে আমরা যে থিওরিটা দেখেছিলাম সেটা আমরা 8টা থিওরি বা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনায় চলে যাই। তো অন পেজ এসইওর ক্ষেত্রে যদি আপনি নতুন হয়ে থাকেন, মানে ভিডিওটি প্রথম দেখেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কঠিন মনে হয়, মানে প্রথম যে পর্বগুলো আছে এই অন পেজ এসইওর, সেইটা প্লে লিস্টে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে আমরা আলোচনা করব যে আরও কিছু থিওরি নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেটা নবম যে পয়েন্ট বা নবম যে থিওরি, সেটা মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন এখানে আমি দেখেন আপনাদের জন্য মানে সুবিধার্থে যেটা লিখেছি যে মেটা ডিসক্রিপশন 150 ক্যারেক্টার, সিআর মানে ক্যারেক্টার প্লাস ফোকাস কি ফ্রেজ। আচ্ছা, তো বলি যে ফোকাস কি ফ্রেজ মানে যে মেইন কিওয়ার্ড বা মেইন কি ফ্রেজ। আচ্ছা, তো মেটা ডিসক্রিপশন 150 ক্যারেক্টার প্লাস ফোকাস কি ফ্রেজ, এটা আবার কি জিনিস, তাই না? তো মেটা ডিসক্রিপশন 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং এইটাতে ফোকাস কি ফ্রেজটা দিতে হবে। এখন দেখেন, এগুলো কঠিন মনে করার কিছুই নাই। যদি আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের খুব সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দেবো। প্রথমে থিওরিগুলো একটু জেনে নেবেন, থিওরিগুলো জানবেন, থিওরিগুলো একেবারে মুখস্থের মতো করে ফেলবেন। তারপর যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাব বা প্র্যাকটিস করব, মানে প্র্যাকটিক্যালে যখন এই অন পেজের কাজটা করব, তখন দেখবেন যে যদি আপনি থিওরিটা মুখস্থ হয়ে যায়, তখন খুব সহজে বা খুব ভালোভাবে খুব ইজিলি কাজ করতে পারবেন এবং ভালো লাগবে কাজ করতে। যেমন যখন প্র্যাকটিক্যাল দেখাবো, তখন আপনাদের বলবো যে এটা মেটা ডিসক্রিপশন, তারপর এটা মেটা ট্যাগ, এটা অ্যাঙ্কর টেক্সট, তারপর আউটবাউন্ড লিঙ্ক। তো তখন যদি থিওরিটা জানা থাকে, তখন যদি ওই বিষয়গুলো বলার সাথে সাথেই তখন খুব সহজেই বুঝতে পারবেন যে এইটা তাহলে কি জিনিস বা ওইটা কি জিনিস, ওইটা কিভাবে করতে হবে। তো মেটা ডিসক্রিপশন কোন জিনিসটা সেটা আপনাদের দেখাই। আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আমি সার্চ করি যে বেস্ট ল্যাপটপ ইন বিডি মানে বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ করলাম। তো এখন এটা লিখে সার্চ করার পরে দেখেন যে এই যে লেখাটা আসলো, প্রথম রেজাল্ট এটা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তারপর আপনার এই যে সেকেন্ড, এইভাবে বেশ কিছু রেজাল্ট এসেছে। তো এই যে একটা লেখা দেখছেন, এই যে কিছু লেখা, এটাই এই যে নিচের এই যে ডেসক্রিপশনটুকু, হ্যাঁ, এইটুকু এই মেটা ডেসক্রিপশন, যেটা এই যে মেটা ডেসক্রিপশন। এবং এই মেটা ডেসক্রিপশনটা কি করতে হবে, মেটা ডেসক্রিপশনটা 150 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। এই মেটা ডিসক্রিপশনটা আমরা যখন যে আপনাদের যখন অন পেজের কাজ করাবো বা দেখাবো যে অন পেজ এসইও ওয়ার্ডপ্রেসের, তো ওইখানে এসইওর সময় একটা মেটা ডিসক্রিপশন দেওয়ার জন্য বা মেটা ডিসক্রিপশন অ্যাড করার জন্য ওই ইয়োস্ট এসইওতে একটা জায়গা আছে, ইয়োস্ট প্লাগইন একটা জায়গা দেখায়, ওইখানে আমাদের মেটা ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো আপাতত আপনারা জেনে রাখেন যে এই জিনিসটা মেটা ডিসক্রিপশন এবং এটা 150 প্র্যাকটিসের সময় আমি এটা দেখিয়ে দেব। তো এটা তাহলে মেটা ডিসক্রিপশন। তাহলে মেটা ডিসক্রিপশন দিতে বলছে 150 ক্যারেক্টারের মধ্যে এবং দিতে হবে, এবং সেই সাথে ফোকাস কি ফ্রেজ। তো ফোকাস কি ফ্রেজ কেন? তো ফোকাস কি ফ্রেজটা এই জন্য যে যেহেতু অন পেজের কাজটা যে ওয়েবসাইটের ভিতরে পেজ এবং পোস্টে কাজ করা হয়, তো সেক্ষেত্রে কি ফ্রেজ এই জন্য দিতে হবে যে কি ফ্রেজ যদি থাকে বা মেইন কিওয়ার্ড যদি থাকে, তাহলে ওই ওয়েবসাইটটা বা ওই পোস্ট র্যাঙ্ক করা সহজ হয়, অর্থাৎ এসইওটা কার্যকর হয়। সেই জন্য কি করতে হয়, সেই জন্য ফোকাস কি ফ্রেজ দেওয়ার কথা বলা হচ্ছে, যেটা আমরা আমাদের দিতে হবে। মেটা ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফোকাস কি ফ্রেজ অবশ্যই দিতে হবে। তাহলে নবম যে বিষয়টা সেটা যে আমাদের মেটা ডিসক্রিপশন দিতে হবে এবং মেটা ডিসক্রিপশন হবে 150 ক্যারেক্টারের মধ্যে, এবং একই সাথে মেটা ডিসক্রিপশনের মধ্যে ফোকাস কি ফ্রেজ দিতে হবে। আর মেটা ডিসক্রিপশন কোন জিনিসটা, সেটা মেটা ডিসক্রিপশন এই যে এই জিনিসটা মেটা ডিসক্রিপশন।
এখানে ফোকাস কি ফ্রেজ দিয়ে আমরা অন পেজ এসইওর কাজটা হচ্ছে করব। তাহলে মেটা ডেসক্রিপশন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। নেক্সট বিষয়, নেক্সট হচ্ছে মেটা ট্যাগ। আচ্ছা, মেটা ট্যাগ। আচ্ছা, তো মেটা ট্যাগটা কি? মেটা ডেসক্রিপশনে যে কিওয়ার্ড ইউজ করা হয় তাই মেটা ট্যাগ। আচ্ছা, মেটা ডেসক্রিপশনে তাহলে আমরা কি কিওয়ার্ড ইউজ করলাম? যেমন মেটা ডেসক্রিপশনে দেখেন, এইখানে আমি বেস্ট ল্যাপটপ ইন বিডি এটা লিখে সার্চ করেছি। তো সার্চ করার পরে এখানে প্রথমে এটা এসেছে, অর্থাৎ এর অন পেজের কাজটা ভালো হয়েছে। এই ওয়েবসাইটটার এই যে পোস্টটা আছে বা এই যেটা শো করছে এইটার অন পেজের কাজটা ভালো হয়েছে। তো দেখেন এখানে হচ্ছে বেস্ট ল্যাপটপ, এই যে এখানে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইটা আছে, ল্যাপটপ প্রাইস বেস্ট ল্যাপটপ। তারপর খেয়াল করেন দ্য বেস্ট পার্ট ইজ দ্য বেস্ট, এই যে এই লেখাটা। তারপর হচ্ছে ব্র্যান্ডেড ল্যাপটপ। এই যে বিষয়টা যে আমরা যে মেটা ডেসক্রিপশনটা দেব, অর্থাৎ এই যে জিনিসটা দেব, অর্থাৎ এই লেখাটুকু লিখবো, এই লেখাটুকু আমরা পাবো কিভাবে? এই লেখাটুকু পাবো আমরা যখন কোনো পোস্ট অপটিমাইজ করব, অর্থাৎ পোস্টের অন পেজের কাজ করতে যাব। তো সেই পোস্টের মেইন যে কিওয়ার্ড বা মেইন থিমটুকু আমরা ওই মেটা ডেসক্রিপশনে লিখব, যেটা হবে 150 ক্যারেক্টারের মধ্যে। সেটাই এখানে বলা হচ্ছে যে যে মেটা ট্যাগ। অর্থাৎ তাহলে মেটা ডেসক্রিপশনে যেই কিওয়ার্ড ইউজ করা হয় তাকেই আমরা মেটা ট্যাগ বলি। আপনারা এইটুকু মনে রাখেন তাহলেই হবে যে মেটা ট্যাগটা কি, এটা আপনারা তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে মেটা ট্যাগ হলো মেটা ডেসক্রিপশনে যেই কিওয়ার্ড আমরা ইউজ করব তাকেই সংক্ষেপে মেটা ট্যাগ বলে। আমি আবারও বলছি, আপনারা থিওরিটা একটু ভালোভাবে জেনে নেবেন, মানে পড়ে নেবেন, দরকার পড়লে মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের যখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো তখন বুঝতে অনেক সুবিধা হবে। 11 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্করিং। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্করিং কি সেটা বলি। সেটা হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট, আমরা অনেক সময় যখন কোনো লেখা পড়ি ওয়েবসাইটে, তখন কি হয় যে কোনো লেখাতে দেখা যায় ক্লিক করলে কি হয়, সে হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যায় আর কি। হ্যাঁ, অর্থাৎ ওই টেক্সটের মধ্যে একটা লিঙ্ক ইনসার্ট করা থাকে, ওইটাকেই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বলা হচ্ছে, যে ওর মধ্যে ওই লেখাটার মধ্যে হচ্ছে লিঙ্ক অ্যাড করা। যেমন মনে করেন যে সাপোজ ধরেন যে আমরা যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো অথবা যেটাতেই যাই না কেন, মানে যে ওয়েবসাইটে আপনি যান না কেন, তো দেখবেন যে অনেক সময় কি হয়, কিছু নিউজের মধ্যে হচ্ছে কিছু লিঙ্ক দেয়া থাকে। তো সেইটাতে যদি আপনি মানে লেখার মধ্যে ক্লিক করেন, আপনাকে সেই লিঙ্কে হচ্ছে নিয়ে যাবে। যেমন হচ্ছে মনে করেন এখানে একটা লেখা আছে, তো লেখাটা একটু অন্য রঙের, অথবা মানে মাউস নিলে এরকম হচ্ছে, মাউসটা আর কি এই যে এটা তো না, এই যে এরকম দেখায় আর কি। তো সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যেমন এইখানে আপাতত নাই, যেমন এই যে এরকম কোনো লেখার মধ্যে এই যে এরকম থাকলে এরকম দেখাবে, ওইটা ক্লিক করলে হচ্ছে ওই লেখাতে নিয়ে চলে যাবে। এই লেখাটার মধ্যে আপাতত নাই, কিন্তু এরকম থাকে, এগুলোই হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট। তো এটা তাহলে আপনারা মনে রাখেন যে অ্যাঙ্কর টেক্সট হলো যে কোনো লেখার মধ্যে যখন কোনো লিঙ্ক অ্যাড করে দেওয়া হয়, তখন হচ্ছে ওইটাকে অ্যাঙ্কর টেক্সট করা বলা হয়, অথবা অ্যাঙ্করিং বলা হয়। আচ্ছা, তো এইখানে অ্যাঙ্কর টেক্সটের ক্ষেত্রে যেটা করতে হবে যে ইউজ এনি ওয়ার্ড উইদাউট মেইন কি ফ্রেজ। এখানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা আমরা যখন করব, তো অ্যাঙ্কর টেক্সট আমরা করব যে মেইন কিওয়ার্ড বাদে অন্য কোনো শব্দকে অ্যাঙ্কর টেক্সট করব। সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব বিস্তারিত। আপাতত অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি এইটুকু আপনারা মনে রাখেন। আচ্ছা, তাহলে অ্যাঙ্কর টেক্সট আমরা জেনে নিলাম। এখন এটা হচ্ছে যে 12 নম্বর পয়েন্ট, অথবা 12তম পয়েন্ট, সেটা হচ্ছে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, তাই না? এইটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা যখন ছবি দেখি, ধরেন যে এইখানে একটা ছবি আছে, তো ছবির পিছনে বা ছবিতে আমাদের কি দিতে হয়, যে ছবির হচ্ছে আপনার ছবির মধ্যে আমরা ছবির নাম দিতে পারি, ছবির ডেসক্রিপশন দিতে পারি, এইগুলো আমরা হচ্ছে দিতে পারি, ছবিতে কিওয়ার্ড দিতে পারি। এই জিনিসগুলো অ্যাড করা কি বলা হচ্ছে যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। তাহলে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, অর্থাৎ যখন অন পেজের মানে প্র্যাকটিক্যালি আমরা যাব, তখন একটা অপশন থাকবে যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, বা ইমেজের ঘরে আমরা কি করতে পারবো, যে ইমেজের ওইখানে আমরা এই অ্যাট্রিবিউটগুলো, অর্থাৎ যে কিওয়ার্ড অথবা আপনার ডেসক্রিপশন অথবা টাইটেল অ্যাড করতে হবে। তো আপনারা মনে রাখেন যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট মানে হলো যে ইমেজের মধ্যে আমরা কি করব, আমরা কিওয়ার্ড দিয়ে দেবো আমাদেরকে, অথবা ওই ইমেজের নাম দিতে হবে। এটা হচ্ছে ইমেজ অল্ট।
আচ্ছা, নেক্সট আশা করি এটাও আপনাদের কাছে পরিষ্কার বুঝতে পারছেন। নেক্সট যেটা সেটা হচ্ছে যে ইউজ পাওয়ার ওয়ার্ডস ইন টাইটেল। ইউজ পাওয়ার ওয়ার্ডস ইন টাইটেল এটা কি জিনিস? আচ্ছা, তো দেখেন পাশে কিছু শব্দ আমি লিখেছি, সেটা হচ্ছে বেস্ট, টপ 10, অ্যামেজিং, ওয়াও, গ্রেট, ফ্যান্টাস্টিক। তো পাওয়ার ওয়ার্ডস ইন টাইটেল এটা বলার কারণ হচ্ছে, যেমন আমি এখানে সার্চ করলাম হচ্ছে যে বেস্ট ল্যাপটপ ইন বিডি। তো যখন এই যে বেস্ট লিখি আমরা অথবা কিছু লিখি, তখন একটা জিনিস খেয়াল করবেন যে বেস্ট, টপ 10, অ্যামাজিং, তারপর ওয়াও, গ্রেট, এই জিনিসগুলো গুগল হচ্ছে আমাদের শো করায়। যেমন আমি যদি লিখি যে টপ 10, আচ্ছা টপ 10 ল্যাপটপ ইন বিডি, তো এই যে টপ 10 ল্যাপটপ ইন বিডি বা বাংলাদেশ লেখার পরে এই যে নিচে ও শো করছে গুগল যে টপ 10 ল্যাপটপ ইন বিডি এটা, অথবা টপ 10 ল্যাপটপ প্রাইস ইন বিডি, অর্থাৎ এগুলো দিয়েও সার্চ হয়েছে। এই যে টপ 10 ল্যাপটপ প্রাইস ইন বিডি। তো এই জন্য যে আমরা হচ্ছে যে টাইটেল, আমাদের যে মেইন টাইটেল থাকবে, সাপোজ মনে করেন যে এইটা হবে টাইটেল আমাদের পোস্টের, যদি এটা টাইটেল হয়, তো সেইখানে যদি আমরা কি করি যে আমরা তার মধ্যে যদি পাঞ্চ করি বা অ্যাড করি যে পাওয়ার ওয়ার্ড, যেমন বেস্ট, টপ 10, অ্যামাজিং, ওয়াও, এগুলো অ্যাড করার কারণ হলো যে মানুষ কি করে, যে মানুষ যখন একটা জন্য কিছু সার্চ করে তখন খেয়াল করবেন যে বেস্ট লেখে, অনেকেই বেস্ট লিখে, তারপর টপ লেখে, টপ 5, টপ 10, অ্যামেজিং, তারপর ফ্যান্টাস্টিক, হ্যাঁ, তারপর হচ্ছে বাজেট ইত্যাদি জিনিসগুলো। তো এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড, যে সচরাচর এই জিনিসগুলো দিয়ে আমরা মানে দেখা গিয়েছে যেটা মানুষ বেশি সার্চ করে, এই ওয়ার্ডগুলো হচ্ছে টাইটেলে অ্যাড করে দিতে হবে আর কি। সেটাও দেখাবো প্র্যাকটিক্যালে। আপাতত এটুকুই মনে রাখেন যে পাওয়ার কিওয়ার্ড টাইটেলে ইউজ করি। পাওয়ার কিওয়ার্ড কি, সেটা হচ্ছে এই যে বেস্ট, টপ 10, টপ 5 ইত্যাদি ইত্যাদি। নেক্সট বিষয় সেটা হচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক এটা কি? আর এরপরে একই সাথে একই রকম জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক হলো যে আমরা যখন কোনো লেখা পড়ি, সাপোজ আমরা যখন কোনো একটা লেখা পড়ছি কোনো একটা ওয়েবসাইটে, তখন ওই ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক, এবং এটা আউটবাউন্ড মানে হচ্ছে যে ওইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো মানে ইয়া হবে না, মানে ওয়েবসাইটের কোনো লিঙ্ক হবে না, ওয়েবসাইটের লিঙ্ক অথবা ওয়েবসাইটের লেখার লিঙ্ক সেটা না। আউটবাউন্ড বলতে ওইটা হতে পারে ওই রিলেটেড অন্য কোনো লেখার লিঙ্ক হতে পারে, অথবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওই লেখা বিষয়ে অথবা ওই ওয়েবসাইটের সেগুলো হতে পারে, অর্থাৎ বাইরের লিঙ্ক, সেটাকে আউটবাউন্ড লিঙ্ক বলি আমরা, বলা হয়ে থাকে আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ বাইরের লিঙ্ক, অর্থাৎ ওই ওয়েবসাইটে কোনো লিঙ্ক না। সেই লিঙ্কগুলো হচ্ছে আপনার যে আমরা এই যে এখানে দেখলাম এরকমই কোনো একটা লেখার মধ্যে আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এরপরে আছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলো যে ওই ওয়েবসাইটেরই কোনো লেখা বা ওই ওয়েবসাইটেরই কোনো লিঙ্ক কোনো লেখার মধ্যে অ্যাঙ্কর করে দেয়, অর্থাৎ অ্যাড করে দেয়। তাহলে ইন্টারনাল কি? ইন্টারনাল মানে খুব সহজভাবে মনে রাখবেন যে ইন্টারনাল এবং আউটবাউন্ড। ইন্টারনাল মানে হলো ওই ওয়েবসাইটেরই কোনো লিঙ্ক অথবা ওই ওয়েবসাইটেরই কোন ওই রিলেটেড কোনো লেখা অ্যাড করে দেয়া টেক্সটের সাথে, কোনো লাইনের সাথে। আর আউটবাউন্ড হলো বাইরের কোনো লিঙ্ক, যেমন হচ্ছে যে আপনার যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেটা হতে পারে আপনার ক্লায়েন্টের ওই লেখা রিলেটেড কোনো হোয়াটসঅ্যাপ অথবা লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক, যাই হোক, মানে আউটবাউন্ড, অর্থাৎ ওই ওয়েবসাইটের কোনো লিঙ্ক হবে না, সেটা আলাদা। এবং একে পাশে অ্যাঙ্কর টেক্সট লিখেছি এই জন্য যে এই যে ধরেন এই লেখাটা পড়ছেন, এই লেখার সাথে একটা লিঙ্ক আছে, সেটাই হচ্ছে বাইরের লিঙ্ক। হলে যে ওয়েবসাইটের বাইরে হলে আউটবাউন্ড, আর ওয়েবসাইটের ভিতরে কোনো বিষয় হলে ইন্টারনাল লিঙ্ক। তো এটাও আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে সাব হেডিং। সাব হেডিং হচ্ছে H1, H2, H3, H4 etc। আচ্ছা, তো সাব হেডিংয়ের বিষয়টা হলো যে আমরা যখন কোনো লেখা দেখি, তো সাপোজ সেটাতে হচ্ছে কি হয় যে আমি আপনাদের দেখাই একটু, সেটা হচ্ছে আমি যদি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, তো এইখানে কিছু রেজাল্ট চলে এসেছে। এখন আমি একটা লেখা দেখাই আপনাদের। আচ্ছা, এই লেখাটা দেখেন। আচ্ছা, তো এখন সাবহেডিং হচ্ছে যে যেমন দেখেন যে আমরা কোন লেখায় কি দেখি যে একটা লেখা বড়, তারপরে লেখাটা একটু ছোট, অর্থাৎ যে পয়েন্টগুলো, এই যে
এইটা একটা হেডিং, সাব হেডিং H1, তারপর H2, H3, এইভাবে জিনিসগুলো হবে আর কি। হ্যাঁ, H1 বড় হয়, H2 একটু ছোট হয়, H3 আর একটু ছোট হয়, এরকম হচ্ছে বিষয়গুলো। যেমন এখানে যেমন দেখেন, এইখানে হচ্ছে এই যে এখানে পয়েন্ট পয়েন্ট করে দিয়েছে, এবং দেখেন এটা একটা সাব হেডিং H1, এগুলো হচ্ছে আপনার H1, H2, এইভাবে হচ্ছে আমরা সাব হেডিংগুলো হচ্ছে দেখি আর কি। তো যাই হোক, বলতে পারেন যে যদি আমরা আরেকটা লেখা দেখি আপনাদের, আচ্ছা এইটা দেখেন, তো এই যে দেখবেন যে এই যে এইটা হচ্ছে H1, তারপরে আরেকটু ছোট হেডিং থাকলে সেটা হবে H2, অর্থাৎ সাব হেডিং 2, তারপরে সাব হেডিং 3। হ্যাঁ, এইভাবে জিনিসগুলো আসবে। তাহলে আমরা কি করি, যে ওয়েবসাইটে গেলে আমরা তো দেখি যে প্রথম লাইনটা বড় বা প্রথম পয়েন্টটা বড়, তারপরে ছোট, এইভাবে হচ্ছে। তাহলে প্রথম যেটা বড় সেটা সাবহেড 1, H1, H2, H3, H4 ইত্যাদি। তো আজকের তাহলে আমরা কি দেখলাম, আজকে আমরা হচ্ছে যে আরও কিছু থিওরি দেখে নিলাম। থিওরিগুলো আমি একটু অল্প অল্প করে আপনাদের বলছি এবং বোঝানোর চেষ্টা করছি এই জন্য, কারণ আসলে এর অনেকগুলো থিওরি আছে এবং একসাথে বললে ওইগুলো আপনাদের ক্যাচ করতে একটু কষ্ট হতে পারে। এই জন্য আমি অল্প করে আপনাদের হচ্ছে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বিষয়গুলো বুঝতে সোজা হচ্ছে বা সহজ লাগছে। তো আজকে যে অন পেজ এসইওর যে থিওরি অংশ, তার যে অংশটুকু, মানে নেক্সট আরও অংশ আছে বা আরও পার্ট আছে। তো আজকের থিওরি এইটুকুই। আশা করি আপনাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি। আর তারপর যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আর আপনি যদি অন্য ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ আমার চ্যানেলে আপনি নতুন নতুন আপডেট ভিডিও পাবেন লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইও নিয়ে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।